ঈশা, আমি জমিতে যাচ্ছি। তুমি মায়ের খেয়াল রেখো। মায়ের শরীরটা তো আজকে তেমন ভালো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি মায়ের খেয়াল রাখবো। আর তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে এসো। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। এটা বললে কি হবে ঈশা? এ তো কোনো চাকরি না যে সব কাজ টাইম টু টাইম হবে। জমিতে কাজ করতে গেলে কখন বাড়ি ফিরবো তা ঠিকভাবে বলতে পারবো না। আর বাড়িতে বসে থাকলে তো ফসল পাবো না। হ্যাঁ, এটা তো জানি। কিন্তু তুমি আমাকে বলো তো, তুমি যথেষ্ট পড়াশোনা করেছো, তাহলে কেন এই কৃষিকাজ করো? তোমার যোগ্যতা হিসেবে ভালো কোনো চাকরি করতে পারতে। তোমাকে তো বলেছি, আমি ওই সময় মনের মতো কোনো চাকরি পাইনি। আবার বাবা মারা যাওয়ায় মা অনেক ভেঙে পড়েছিল। তাই সবকিছু বাদ দিয়ে বাবার রেখে যাওয়া জমি চাষ করে খাচ্ছি। আমার কাছে চাকরির চাইতে এই জমিতে চাষ করে খাওয়া অনেক সম্মানের মনে হয়। কারো হুকুম মতো তো চলতে হয় না। শোনো, যদি তোমার মতো সব মানুষের মন মানসিকতা হতো, তাহলে না তোমার মতো সারা জীবন গরিব হয়ে চাষ করে খেতে হতো। কারো জীবনে আর সুখ শান্তি টাকা পয়সা বলতে কিছুই থাকতো না। ঈশা, জীবনে বেঁচে থাকতে যতটুকু টাকা পয়সা দরকার ততটুকু থাকলেই জীবন সুন্দর হয়। তার চেয়ে বেশি থাকলে সুখ থাকে, শান্তি থাকে না। যাই হোক, তোমাকে বুঝিয়ে আর লাভ নেই। সময় হলে একদিন ঠিক বুঝতে পারবে। আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। আমি হয়তো কখনোই আমার মনের কথাগুলো তোমাকে বোঝাতে পারবো না, কারণ তোমার মন মানসিকতা আর আমার মন মানসিকতা একদম ভিন্ন। কিন্তু আমিও ছাড়ার মেয়ে নই। যতদিন বাঁচবো তোমাকে বোঝানোর চেষ্টা করব। তারপর যা হওয়ার হবে। এভাবেই ঈশা নানা রকম কথা ভাবতে থাকে। আসলে রাহুল সবসময় সাধারণভাবে জীবনযাপন করতে চাইতো। তার কোনো কিছুর চাওয়া পাওয়া ছিল না। কিন্তু ঈশা অনেক বিলাসিতা করতে পছন্দ করে। সে চায় ধনীদের মতো যখন যা ইচ্ছা তাই করতে। এমনভাবে তাদের সংসার জীবন চলছে। একদিন, মা, আমি আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আসলে ও অনেক দিন পর এসেছে তো, সব সময় শহরেই থাকে। ও আমার ছোটবেলার বান্ধবী তো, অনেক দিন দেখা হয় না, তাই দেখা করতে যাব। হুম, ঠিক আছে। কিন্তু তুমি তোমার বান্ধবীকে এখানেই আসতে বলো। আমিও দেখি আমার বৌমার ছোটবেলার বন্ধু কেমন। না মা, ও এখানে আসবে না। ওর অনেক ভালো বাড়িতে থেকে অভ্যাস। এই বাড়িতে এক মিনিটও টিকতে পারবে না। আর আমারও তো একটা মান সম্মান আছে। শুধু এখানে এনে আমার সম্মান কমাতে চায় না। আচ্ছা মা, আমি এবার আসি। ও আমার জন্য অপেক্ষা করছে। ঈশা, কেমন আছিস তুই? জানিস তো, আমি এখন বেশ সুখে আছি। আমার স্বামী শহরে বড় চাকরি করে। আমাদের নিজস্ব গাড়ি আছে, দোতলা বাড়ি আছে। যখন যা চাই সেটাই পাই। বাহ, তুই তো সত্যিই ভাগ্যবতী। আমি তো এখনও কাদামাটির ঘরেই আছি। সারাদিন স্বামী জমিতে মাটি খুঁড়ে খায়। আরে, গরিবের মতো বাঁচবি কেন? তুই তো পড়াশোনা করেছিস। চাইলে তোর স্বামীকে বোঝা চাকরি করতে। নইলে তোকে সারা জীবন এভাবেই কাটাতে হবে। না, আমি এভাবে কিছুতেই চলতে পারবো না। আর শোন সোনিয়া, আমার স্বামী কিন্তু ভালো পড়াশোনা জানে, কিন্তু সে চাকরি করবে না। তার বাবার রেখে যাওয়া জমি চাষ করে খাবে। হাজার বুঝিয়েও লাভ হচ্ছে না। তোর জীবনটা কত সুন্দর। সব মেয়েরই তো এমন স্বামী আর সংসারে ইচ্ছা থাকে বল। কিন্তু আমার কপালটা একদম খারাপ। শোন, এভাবে নরম সুরে কিছু বললে কাজ হবে না। নিজেকে কঠিন বানাতে হবে। তুই তোর স্বামীকে ব্ল্যাকমেল করবি যে সে যদি চাকরি না করে তুই তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যাবি। এরকম আরও অনেক কথা বলবি। তাহলেই হয়তো তোর স্বামী চাকরি করলেও করতে পারে। এভাবেই সোনিয়া ঈশাকে নানা রকম বুদ্ধি দেয় যেন সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করে। এরপর ঈশা তার বাবার বাড়ি 2 দিন থেকে শ্বশুর বাড়ি ফিরে যায় আর মুখ ভার করে বসে থাকে। তার শাশুড়ি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। এখনই তোমার আসার সময় হলো? আমি সেই কখন বাড়িতে এসেছি। তুমি কি একটু তাড়াতাড়ি আসতে পারো না? ও, আসবেই বা কী করে? যে কাজ করো, সন্ধ্যা না হলে তো বাড়িতে আসা যাবে না। আচ্ছা, তুমি এমন করছো কেন? বাবার বাড়ি থেকে ফিরে এলে আরও তো তোমার মন ভালো থাকার কথা। এমন আচরণ কেন করছো? তোমার সাথে ভালো আচরণ করতে আমার আর ইচ্ছা করে না। দেখো, তোমার বন্ধুরা সবাই শহরে চাকরি করে সুখে আছে, আর তুমি সারাদিন মাটি খুঁড়ে মরছো। আমি এভাবে আর থাকতে পারবো না। তুমি আমাকে একটু ভালো পরিবেশ দাও। ভালোবেসে বিয়ে করেছি বলে কি সব কিছু মেনে নিতে হবে? ঈশা,
তুমি এমন পাগলামো করো না। তোমাকে তো অনেকবার বলেছি, শুধু টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না। আমরা যা পাই তাতেই খুশি থাকা উচিত। খুশি থাকবো? আমি সারা জীবন গরিবের মতো কাটাতে চাই না। তুমি চাইলে চাকরি করতে পারো, কিন্তু তুমি ইচ্ছা করে কৃষক হয়েছো। আমি তো ভেবেছিলাম এখন চাকরি করছো না, কিন্তু কিছুদিন পরেই করবে। কিন্তু না, তোমার তো ভালোভাবে থাকার ইচ্ছাই নেই, সারা জীবন গরিব থাকার ইচ্ছা। বৌমা, তুমি কেন এমন করছো? আমার ছেলেটা তো কাজ করে খাচ্ছে। এভাবে বলো না ওকে। রাহুল অনেক কষ্ট করছে আমাদের জন্য। ওকে কষ্ট দিয়ে কথা বলো না বৌমা। মা, আপনি চুপ করুন। আপনার এই গরিবী মানসিকতা দিয়েই তো ছেলেটাকে নষ্ট করেছেন। আমি আপনার মতো নই, আমি ভালো থাকতে চাই। আর মা, আমাকে এভাবে না বলে ছেলেকে তো একটু বোঝাতে পারেন যেন শহরে গিয়ে ভালো চাকরি করে। সেটা তো পারেন না, শুধু আমাকে কথা শোনাতে পারেন। এই কথা শুনে রাহুলের মায়ের চোখে পানি চলে আসে আর রাহুল স্তব্ধ হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না, যেন নতুন এক ঈশাকে দেখছে। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ঈশা, তুমি মাকে নিয়মিত ওষুধ দিয়েছো তো? মায়ের তো শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে। নিয়মিত ওষুধ খেলে তো এমন হওয়ার কথা না। আমার সময় কোথায়? আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। মা তো নিজেই ঠিকভাবে ওষুধগুলো খেতে পারে, অন্যের উপর নির্ভরশীল কেন হতে হবে? তুমি এমন কথা বলছো কেন? মায়ের তো বয়স হয়েছে, এখন তো মায়ের সমস্ত দায়িত্ব আমাদেরই নিতে হবে। দায়িত্ব দায়িত্ব করো না। আমি তোমার মাকে দেখতে আসিনি, আমি নিজের জীবনটা সুন্দর করতে এসেছি। আর তোমার জন্য তো সেটাও হচ্ছে না, তাই আমাকে অন্তত আমার মতো করে থাকতে দাও। তোমাদের মা ছেলের ন্যাকামি আমার আর দেখতে ভালো লাগছে না। আমি ঘরে যাচ্ছি। বেশ কয়েক মাস পর হঠাৎ খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়। রাহুল সম্পূর্ণ ভেঙে পড়ে। দেখেছো, আমি আগেই বলেছিলাম কৃষিকাজে ভবিষ্যৎ নেই। এখন আমাদের ঘরে খাবারও নেই। এটা সব তোমার জেদের। এবার কি করব আমরা, বলো? আমি জানি আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তো চেষ্টা করেছি। কৃষক চেষ্টা না করলে দেশও বাঁচে না। দেশ বাঁচাবে কে? আগে তো পরিবার বাঁচাও। আমি এভাবে থাকতে চাই না। আমি সুখে থাকতে চাই, অনেক টাকা চাই। এভাবে ভিখারির মতো জীবন তো একটা অভিশাপের মতো। তুমি এত চিন্তা করো না, বিধাতা আমাদের একটা না একটা ব্যবস্থা করে দেবে। ধৈর্য ধরলে তার ফল অবশ্যই মিষ্টি হয়। হ্যালো সোনিয়া, জানিস তো আমার স্বামীর সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আমার অবস্থা অনেক খারাপ। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ওকে কত করে বললাম যে শহরে চাকরি খুঁজতে, তবুও তো গেল না। ঈশা, তুই এত চিন্তা করিস না, আমি তো আছি। তুই চাইলে আমার স্বামীর কোম্পানিতে তোর স্বামীকে ঢুকিয়ে দিতে পারি, তবে তাকে সব ছেড়ে শহরে আসতে হবে। সত্যি? ঠিক আছে, আমি ওকে জোর করেই রাজি করাবো। এই অবস্থাতে নিশ্চয়ই ও রাজি হবে। এরপর ঈশা রাহুলকে চাকরি করার জন্য শহরে চলে যেতে বলে। আমি এই জমি ছেড়ে যেতে পারবো না। এটা আমার বাবার স্মৃতি, আমার মায়ের ভরসা। তোমাকে অনেকবার বলেছি, আবারও বললাম, আমাকে হাজার চেষ্টা করেও শহরে নিয়ে যেতে পারবে না। আমি আমার মাকে নিয়ে এই গ্রামে কৃষিকাজ করে অনেক ভালো আছি। আর তুমিও অনেক শান্তিতে আছো, কিন্তু বুঝতে পারছো না। জানি না তুমি কবে বুঝবে। আমি তোমার কোনো কথাই আর বুঝতে চাই না। আমার কথা যেহেতু তুমি শুনবেই না, তাহলে তুমি একাই থাকো। আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। সোনিয়াকে বললে আমার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, জীবনটা আনন্দে কাটাতে পারবো। এই বলে ঈশা রাগ করে শহরে সোনিয়ার বাড়িতে যায়। সেখানে গিয়ে ঈশা দেখে সোনিয়ার স্বামী তাকে অনেক খারাপ কথা বলে অপমান করছে। সোনিয়ার এত টাকা পয়সা পাওয়ার পরেও তার সংসারে কোনো শান্তি নেই। এসব দেখে ঈশার চোখ খুলে যায়। সে মনে মনে ভাবে, সুখ শুধু টাকা দিয়ে হয় না। রাহুলের ভালোবাসা, মায়ের মমতা, এটাই আসল সম্পদ। এসব দেখে ঈশা তার নিজের ভুল বুঝতে পারে আর সে বাড়ি ফিরে যায়। রাহুল, আমি ভুল করেছি। আমি শুধু লোভের পিছনে ছুটেছি, কিন্তু তোমার ভালোবাসা, পরিশ্রম এসবকে গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি আসলে সুখ টাকা নয়, পরিবারের শান্তি। আজ আমার চোখ খুলে গেছে। মা, আপনিও আমাকে ক্ষমা করুন। আমি রাগের বশে আপনাকে অনেক খারাপ কথা বলেছি। তোমাকে আমি খুব ভালোবাসি ঈশা। সবসময় চেয়েছি তোমার মধ্যে থেকে এই লোভটা সরে যাক। আজ আমার চাওয়াটা পূরণ হলো।
দেরিতে হলেও তুমি বুঝেছো, এটাই অনেক। আমাদের জীবন হয়তো বিলাসিতায় ভরা নয়, কিন্তু এখানে ভালোবাসা আছে। বৌমা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি চলে যাওয়াতে আমার খুব কষ্ট হচ্ছিল। তোমাকে যে আমার বৌমার থেকে মেয়ে বেশি মনে করি। সংসার যে ভালোবাসা আর বোঝাপড়ায়, টাকার লোভে সংসার ভেঙে যায়, কিন্তু মমতায় সংসার গড়ে ওঠে। এভাবেই রাহুল আর রহিমা বেগম ঈশাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে ঈশা সমস্ত লোভ ছেড়ে তার স্বামী ও শাশুড়িকে নিয়ে সুখে সংসার করে। বন্ধুরা, অতিরিক্ত লোভ সংসারকে ভেঙে দেয়। সুখ আসলে টাকা বা বিলাসিতায় নয়, বরং ভালোবাসা, পারস্পরিক সম্মান আর শান্তিপূর্ণ জীবন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম গল্প আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।